আইনের শাসন প্রতিষ্ঠায় যা যা করা সম্ভব অন্তর্বর্তী সরকার তাই করবে জাতিসংঘ। পিলখানা হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড তারিক আহমেদ সিদ্দিক। নোয়াখালীর পরিস্থিতি ভালো না, গ্রাম অঞ্চলে ত্রাণের জন্য হাহাকার, ত্রাণ যাচ্ছে না দুর্গম এলাকায়। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। আইনের শাসন প্রতিষ্ঠায় যা যা করা সম্ভব অন্তর্বর্তী সরকার তাই করবে জাতিসংঘ। 5ই আগস্ট এক ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। টানা 15 বছরের বেশি সময় ধরে স্বৈরাচারী শাসনের মাধ্যমে দেশে একনায়কতন্ত্র কায়েমের ফলে ছাত্র জনতার রোষানলে পড়ে তিনি ক্ষমতা ত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। কার্যত তার আমলে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠান দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ায় নতুন অন্তর্বর্তী সরকারের জন্য দেশ পরিচালনা ভয়াবহ চ্যালেঞ্জের হয়ে পড়েছে বলে মনে করেন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। সোমবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেছেন, আমাদের কোনো সন্দেহ নেই যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার রাজনৈতিক এবং মানবিক দিক থেকে চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে দেশের দায়িত্ব গ্রহণ করেছে। তারা আইনের শাসন এবং ন্যায় বিচার অনুসরণ করে যা যা করা সম্ভব তাই করবে আমাদের আশা। জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পিলখানা হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড তারিক আহমেদ সিদ্দিক। পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে সাবেক ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডক্টর খান সুবাইল বিন রফিক বলেছেন, পুরো ঘটনার মাস্টারমাইন্ড ছিলেন তারিক আহমেদ সিদ্দিক। শনিবার 24 আগস্ট রাতে বেসরকারি টিভি চ্যানেল আইয়ের প্রচারিত তৃতীয় মাত্রা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সাবেক ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডক্টর খান সুবাইল বিন রফিক বলেন, এটাকে আমি বিটিআর বিদ্রোহ বলতে চাই না, এটা ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। কতিপয় সামরিক, বেসামরিক ও রাজনৈতিক নেতৃত্ব প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। 2009 সালের 25 ফেব্রুয়ারি ঘটনার সময় আমি MIST-তে ইঞ্জিনিয়ারিং পড়ি। 25 ফেব্রুয়ারি সকাল 8:30টার দিকে আমার প্রথমে পিলখানা থেকে ফোন করে ক্যাপ্টেন তানভীর, যিনি পরে শহীদ হয়েছেন, বললেন উই আর ইন ট্রাভেল জুনায়েদকে, যিনি তৎকালীন সেনাপ্রধান মঈনের ADC হিসেবে কর্মরত ছিলেন, বিষয়টি জানিও। আমি তাকে অর্থাৎ জুনায়েদকে বার্তাটি পাঠাই। জুনায়েদ আমাকে বললেন সেনাপ্রধান বিষয়টি অবহিত। এরপর MIST থেকে আমরা 10 থেকে 15 জন ঢাকা ইঞ্জিনিয়ারিং ব্রিগেডে চলে যাই। সকাল 9:30টার দিকে সেখানে যাওয়ার পর তৎকালীন মেজর জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, যিনি পরে সেনা প্রধান হন, আমাদেরকে বাধা দেন। এরপর আমরা 7 থেকে 8 জন সেনা অফিসার অস্ত্রশস্ত্র, আমাদের ব্রাদার অফিসার ও তাদের পরিবারকে বাঁচানোর জন্য আবাহনী মাঠের দিক রওনা হই। তিনি বলেন, কয়েকটি গণমাধ্যমে তখন এই ছবি প্রচারও হয়েছিল। আমাদের উপর কয়েকজন বিডিআর সদস্য গুলি ছুটতে শুরু করে। এই অবস্থায় আমাদের রেইনফোর্সমেন্ট দরকার ছিল। এজন্য আমি MIST তখনকার কমান্ডার মেজর জেনারেল ওয়াদুদকে ফোন করি। উনি আমাকে প্রচন্ড গালাগাল করেন। উনি বরং 5 মিনিটের মধ্যে আমাকে সেখান থেকে চলে আসতে বলেন। ক্যাপ্টেন ডক্টর খান সুবাইল বিন রফিক বলেন, সেদিন সেনাবাহিনী পিলখানায় ঢুকতে পারলে এই গণহত্যা হতো না। 27 ঘন্টা পর ঢুকেছিল সেনাবাহিনী। এর আগেই সেনা অফিসারদের হত্যা করা হয়। ট্র্যাক করে করে পিলখানায় সেনা অফিসারদের অবস্থানের তথ্য দেওয়া হয়েছিল, সে অনুযায়ী তাদেরকে হত্যা করা হয়েছিল। তিনি বলেন, ঘটনার 4-5 মাস পর বিডিআরে আমরা পোস্টিং হই। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে বিচারের লক্ষ্যে একাধিক তদন্ত চলতে থাকে। সেনাবাহিনীর পক্ষ থেকে করা তদন্ত কমিটির প্রধান ছিলেন বর্তমানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। র্যাবের পক্ষ থেকেও তদন্ত চলে। পুলিশের পক্ষ থেকে চলা তদন্তের দায়িত্বে ছিলেন আব্দুল কাহার আকন্দ ও মনিরুল ইসলাম। আর বিডিআরের অভ্যন্তরীণ তদন্তের দায়িত্বে ছিলেন আজিজ আহমেদ, সাবেক সেনাপ্রধান। আর আমার দায়িত্ব ছিল সবগুলো তদন্ত কমিটির মধ্যে সমন্বয় করা। সেই হিসেবে আমার কাছে বিভিন্ন তথ্য প্রমাণ রিপোর্ট চলে আসে। সুষ্ঠু তদন্তের ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে বাধা দেওয়ার চেষ্টা হয়েছে। সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, প্রাপ্ত রিপোর্ট সমূহে দেখতে পাই ঘটনার পরিকল্পনা হয় 2008 সালের ডিসেম্বর থেকে। এরপর 3 মাস ধরে 25 ফেব্রুয়ারি পর্যন্ত বিডিআর এর 50 জনের মতো সদস্য বিভিন্ন রাজনৈতিক ও বেসামরিক ব্যক্তির সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন। বিভিন্ন গোয়েন্দা সংস্থা এসব তথ্য জানতে পারেনি, এটা সম্পূর্ণ অসত্য, জেনেও তারা গোপন করেছিল। আওয়ামী লীগের একজন সাবেক এমপি প্রতি শুক্রবার পিলখানা মসজিদে জুমা পড়তে যেতেন। নামাজের পর তিনি সেখানে 1-1.5 ঘন্টা বিডিআর এর সৈনিকদের সঙ্গে মিটিং করতেন। পরে তার বাসায়ও একাধিক মিটিং হয়। এসব মিটিংয়ে আওয়ামী লীগের আরেকজন সাবেক এমপি থাকতেন। মিটিংয়ে বিডিআর এর সৈনিকদের উদ্দেশ্যে সাবেক এক এমপি বলেছেন, বেশি মারার দরকার নেই,
2-3 জন অফিসার মেরে ফেললেই হয়, বাকিটা আমরা দেখব। এই দুই সাবেক এমপি হলেন ফজলে নূর তাপস ও জাহাঙ্গীর কবির নানক। ঘটনাবলীর বর্ণনায় ক্যাপ্টেন ডক্টর খান সুবাইল বিন রফিক বলেন, তদন্ত কাজে মইনুল ইসলাম ও আজিজ আহমেদ সহযোগিতা করতেন না, বরং সুনির্দিষ্টভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছেন। তিনি বলেন, এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই। 2009 সালের সেপ্টেম্বরে বিডিআর এর 3 জন পিলখানার ভেতরে আত্মহত্যা করেন, তবে আদৌ তারা আত্মহত্যা করেছিলেন কিনা সেটি তদন্ত হয়নি। তিনি বলেন, এই 3 জন ঘটনার গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন। 2009 সালের 14 অক্টোবর বিডিআর এর তৎকালীন ডিজি মইনুল ইসলাম ও আমাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে ডাকেন। তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীর কাছে তদন্তের রিপোর্ট পেশ করি। উনি রিপোর্টটি ছুঁড়ে ফেলে বলেন, কি আবোল তাবোল রিপোর্ট, যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেভাবে কাজ করতে হবে। তখন মইনুল ইসলাম আমাকে বলেন, রিপোর্টে যেন কোনো রাজনৈতিক নেতার নাম না আসে, পুলিশের রিপোর্টের ভিত্তিতেই সবকিছু করতে হবে, সেনাবাহিনী ও র্যাবের রিপোর্টের ভিত্তিতে কিছু করা যাবে না। এরপর আবারও আমাদের দুইজনকে প্রধানমন্ত্রী ডাকেন। সেদিনও আমি রিপোর্ট পরিবর্তন করিনি, আমি বলেছিলাম আমার ভাইয়ের রক্তের সঙ্গে বেইমানি করতে পারবো না। এরপর আমাকে পিলখানা থেকে তুলে নেওয়া হয়, 361 দিন ডিজিএফআই তে রাখা হয় আমাকে। সেখান থেকে এই আয়নাঘরের শুরু। 5 বছর আমি অভ্যন্তরীণ থাকি, এরপর ছাড়া পেলেও আর দেশে থাকতে পারিনি। আজিজ, মইনুল, আকবর, জিয়াউল আহসান, এদের সবার হাত সে সময় রক্তে রঞ্জিত। বন্যায় 6 জনের মৃত্যু, নোয়াখালীর পরিস্থিতি ভালো না, গ্রাম অঞ্চলে ত্রাণের জন্য হাহাকার। টানা ভারী বর্ষণ ও উজানের ঢলে পানির চাপ বেড়েই চলছে উপকূলীয় জেলা নোয়াখালীতে। বন্যা কবলিত এলাকাগুলোতে পানি বেড়ে পানিবন্দী মানুষের সংখ্যা বেড়ে 25 লাখ ছাড়িয়েছে। এখানকার প্রত্যন্ত গ্রাম অঞ্চলে দেখা দিয়েছে ত্রাণের সংকট। এ জেলায় মঙ্গলবার 27 আগস্ট পর্যন্ত বন্যার পানিতে ডুবে 3 শিশু ও বিদ্যুৎপৃষ্ট হয়ে 3 যুবক সহ মোট 6 জনের মৃত্যু হয়েছে। জেলা আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার 26 আগস্ট সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টায় 102 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে নোয়াখালীতে। আরো ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুন্সি আমির ফয়সাল জানিয়েছেন, জেলায় 1 সেন্টিমিটার পানি বেড়েছে। এতে নতুন করে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। ওই দিন দুপুর পর্যন্ত 1098টি সরকারি আশ্রয় কেন্দ্রে 1,82,309 জন মানুষ আশ্রয় নিয়েছে। সন্ধ্যা পর্যন্ত তা 2 লাখ ছাড়িয়েছে। এর চেয়ে দ্বিগুণ বানভাসী মানুষ স্বজন ও পরিচিত জনদের বাসা বাড়িতে নিরাপদ আশ্রয়ে আছেন। মান সম্মানের কারণে এখনো হাজার হাজার পরিবার পানির মধ্যে অবর্ণনীয় দুঃখ কষ্টের থেকেও না যেতে পারে আশ্রয় কেন্দ্রে, না পারে স্বজন ও পরিচিত জনদের আশ্রয়ে। রোববার রাতে নোয়াখালীতে কর্তব্যরত সেনা সদস্যরা কবিরহাট উপজেলার একটি গ্রাম থেকে 8 মাসের অন্তঃসত্ত্বা সাজেদা আক্তার ও সেনবাগ থেকে 9 মাসের অন্তঃসত্ত্বা ফারজানা আক্তারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। সোমবার দুপুরে ও বিকেলে বন্যা কবলিত বেগমগঞ্জ উপজেলার আমিনবাজার ও মিওয়ারিশপুরে পল্লী বিদ্যুতের 2 লাইনম্যান ইব্রাহিম ও জাকির হোসেন বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান। এই 2 লাইনম্যান বিদ্যুৎ সংযোগের লাইন মেরামতের সময় ঘটনাস্থলে মারা যান বলে জানিয়েছেন বেগমগঞ্জ পল্লী বিদ্যুতের জিএম জাকির হোসেন। এ নিয়ে জেলায় পানিতে ডুবে 3 শিশু ও বিদ্যুৎপৃষ্ট হয়ে 3 জন যুবক সহ 6 জনের মৃত্যু হয়েছে। এদিকে সড়কে যানবাহনে যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়ায়, দোকানপাট বন্ধ থাকায়, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়ায় মানুষের দুর্ভোগ আরো বেড়েছে। কর্মহীন মানুষের কষ্টের শেষ নেই। একই চিত্র বন্যা কবলিত নোয়াখালী, সেনবাগ, বেগমগঞ্জ, সোনাইমুড়ি, চাটখিল সদর, কবিরহাট, কোম্পানিগঞ্জ ও সুবর্ণচর উপজেলার বাস্তব চিত্র। অন্যদিকে জেলা শহর ও তার আশেপাশের আশ্রয় কেন্দ্রে একাধিকবার সরকারি বেসরকারি সহায়তায় সংস্থা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। তবে গ্রাম অঞ্চলে যাতায়াত ব্যবস্থা খারাপ হওয়ায় ত্রাণ সামগ্রী পৌঁছাতে না পারায় বানভাসী মানুষের হাহাকার বেড়েছে। ত্রাণ যাচ্ছে না দুর্গম এলাকায়। নতুন করে পানিবন্দী আরো 2 লাখ পরিবার দুর্ভোগে ফেনী, কুমিল্লা, নোয়াখালীর বানভাসীরা। 2 শিশু সহ আরো 5 জনের মৃত্যু। ফেনী ও নোয়াখালীর দুর্গম এলাকার পানিবন্দী মানুষেরা ত্রাণের অভাবে কষ্টে আছেন। অনেক এলাকায় নৌযান সংকটের কারণে ব্যাহত হচ্ছে আটকে পড়াদের উদ্ধার অভিযান। খাদ্য ও বিশুদ্ধ পানির জন্য বাড়ছে পানিবন্দী মানুষের হাহাকার। শহরের আশেপাশে পর্যাপ্ত ত্রাণ বিতরণ করা হলেও প্রত্যন্ত এলাকায় ঠিকমতো পৌঁছাচ্ছে না ত্রাণ। মূলত যোগাযোগ বিচ্ছিন্ন ও নৌযানের অভাবে এ অবস্থা সৃষ্টি হয়েছে। তবে আশ্রয় কেন্দ্রগুলোতে ত্রাণের অভাব তেমন না থাকলেও বিশুদ্ধ পানি ও ওষুধের সংকট রয়েছে। এদিকে গত 24 ঘন্টায় কোথাও কোথাও বন্যা পরিস্থিতির উন্নতি হলেও নোয়াখালীতে নতুন করে বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। খুলনার বাটিয়াঘাটায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়েছে। প্রবল বৃষ্টিতে তলিয়ে গেছে যশোর শহর।
কুমিল্লা ও নোয়াখালীতে বিদ্যুৎ পৃষ্ঠে ও পানিতে ডুবে 2 শিশু সহ কমপক্ষে আরও 5 জনের মৃত্যু হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, বন্যায় 11 জুলাই গত একদিনে নতুন করে ক্ষতিগ্রস্ত হয়েছেন 4,91,406 জন। রবিবার ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ছিল 52,09,798 জন। গতকাল সোমবার তা বেড়ে দাঁড়িয়েছে 57,01,204 জনে। একই সঙ্গে গত 24 ঘন্টায় 1,91,019টি পরিবার নতুন করে পানিবন্দী হয়েছে। এ নিয়ে মোট 12,38,048টি পরিবার বর্তমানে পানিবন্দী রয়েছে। বন্যায় গত এক সপ্তাহে 23 জনের মৃত্যু হয়েছে। কুমিল্লা প্রতিনিধি জানান, কুমিল্লায় বিপদসীমার 36 সেন্টিমিটার উপরে থাকা গোমতী নদীর পানি ধীর গতিতে কমলেও বাড়ছে বাঁধ ভাঙনে প্লাবিত গ্রামের সংখ্যা। তলিয়ে গেছে জেলার প্রায় 60,000 হেক্টর ফসলি জমি। জেলার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা বুড়িচং, ব্রাহ্মণপাড়া, 14 গ্রাম, মনোহরগঞ্জ ও নাঙ্গলকোট উপজেলা। পানিতে ডুবে সোমবার সকালে বুড়িচংয়ের পশ্চিম সিংহ গ্রামের আল আমিনের ছেলে মোহাম্মদ ইব্রাহিম বয়স 4 ও দুপুরে আরাক আনন্দপুর গ্রামের নুরুল আমিনের ছেলে হাসিবুল ইসলাম 9 বছর নামের 2 শিশুর মৃত্যু হয়েছে। ফেনীর 3টি উপজেলার চারদিক পানিতে ভেসে থাকায় গ্রামের দিকের মানুষের খাবারের কষ্টে থাকার কথা জানিয়েছেন একাধিক সংবাদকর্মী। তারা জানান, অনেকে আমাদের কাছে বলছে 2 দিন ধরে শুকনা টুকটাক খাবার যা ছিল তাই খাচ্ছে, পর্যাপ্ত পরিমাণে খাবার পাচ্ছেন না। অনেকের কাছে টাকা আছে কিন্তু কিনে আনবে ওই পরিস্থিতিতে তারা নেই। তারা আরো জানান, বন্যার কারণে এখনো অনেক জায়গায় যাওয়া যাচ্ছে না। ঢলের পানির তোড়ে বিভিন্ন স্থানে সড়ক তলিয়ে গেছে। বেশিরভাগ ত্রাণদাতাদের টার্গেট ফেনী সদর ও আশেপাশের এলাকার দিকেই। পানিবন্দী প্রান্তিক গ্রামগুলোর দিকে খেয়াল কম। তারা পানির মধ্যে হাবুডুবু খাচ্ছেন, ব্যাপক দুর্ভোগে আছেন। বানভাসী মানুষদের অভিযোগ, পৌরসভার আশেপাশে ত্রাণ দিয়ে অনেকে চলে যাচ্ছেন, ভেতরের দিকে কেউ আসছেন না, তাই এখানকার মানুষ বঞ্চিত। মনোহরগঞ্জ কুমিল্লার সংবাদদাতা জানান, উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। 11টি ইউনিয়নের প্রায় 3 লক্ষাধিক মানুষ এখনো পানিবন্দী। ভোগান্তি বেড়েছে তাদের। একতলা বিশিষ্ট কিছু আশ্রয় কেন্দ্র ঢুকেছে। দেখা দিয়েছে খাদ্য সংকট। চাহিদার তুলনায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী না থাকায় বিপাকে পড়েছেন এই এলাকার বাসিন্দারা। উপজেলার বিভিন্ন এলাকার অন্তত 10 জন বাসিন্দার সঙ্গে কথা হলে তারা আক্ষেপ করে বলেন, ত্রাণের গাড়ি ঢাকা থেকে ছাড়ে কিন্তু মনোহরগঞ্জে এসে পৌঁছায় না। ঢাকা থেকে যারাই ত্রাণ সহায়তা নিয়ে কুমিল্লায় আসছেন তাদের সবাই কাছাকাছি স্পটগুলোতে আসতেই শেষ হয়ে যাচ্ছে ত্রাণ।